আচ্ছা স্টুডেন্টস, দেখো আজকে আমি এইমাত্র কোশ্চেন পেপারটা হাতে পেলাম। তা পাওয়ার পর আমি তোমাদের জন্য এটা সলভ করেছি। আজকেই পরীক্ষাটা হয়েছে, তা আমি তাড়াহুড়ো করে কিছুটা সলভ করেছি, তোমরা একটু মিলিয়ে নিও। প্রশ্ন মোটামুটি এবারে অ্যাভারেজ এসছে, খুব সহজও নয় আবার খুব কঠিনও নয়। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো, তো সবচেয়ে প্রথম প্রশ্নটা দেখো, এই যে কেমিস্ট্রির যে সেম ফোরের প্রশ্ন এবছরের, আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা, এটা তোমরা বইতে পেয়ে যাবে, সেটা নিয়ে কিছু বলছি না। মোলার পরিবাহিতার সঙ্গে সম্পর্কটা হচ্ছে, দেখো, K/1000/C। এগুলো সহজ কোশ্চেন আছে। পরের প্রশ্নটা, কপার সালফার জলীয় দ্রবণ একটি লোহার দ্রবণে ডোবালে দ্রবণটি রং নীল বর্ণ হয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় কেন? দেখো এখানে দুটো ইয়ের মান দুটো দেওয়া রয়েছে। তাই এখানে দেখো পরিষ্কার পরিষ্কার যে এই যে এফির মানটা যেহেতু কম, সেই জন্য মনে রাখতে হবে এটা সক্রিয় বেশি। আর বেশি সক্রিয় হলেই কী হবে, Fe+2 জারিত হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি, তাই তো? তাই সেই জন্য তোমার এই যে উপরের বিক্রিয়াটা এটা হবে, তাই জন্য কপার সালফারের নীল রঙটা আস্তে আস্তে এই হালকা সবুজ হয়ে গিয়ে কপার লাল অবদক্ষেপ পড়ে যাবে। এর পরের প্রশ্নটা আছে, প্রথম কোন বিক্রিয়া বিক্রিয়কে প্রাথমিক গারত্বের উপর নির্ভরশীল নয় কেন? দেখো, প্রথম কোন বিক্রিয়ার সংকেত তো আমরা জানি, ফর্মুলাটা এটা, এবং অর্ধায়ু হচ্ছে 0.693/K, সুতরাং এখানে তো A0-র কোনো জায়গাই নেই, সুতরাং এটা গারত্বের উপর নির্ভরশীল নয়। আচ্ছা, তারপরের যে প্রশ্নটা রয়েছে যে A+2BP, এই বিক্রিয়াটির হার যদি R হয়, তাহলে নিম্নলিখিত প্রকাশ করা হয় এইভাবে যদি, তাহলে এখানে বি এর গাঢ়ত্ব দ্বিগুণ হলে তার হার কতক্ষণ পরিবর্তিত হবে? তার হারটা 4 গুণ হয়ে যাবে, কারণ বি গাঢ়ত্ব দ্বিগুণ হলে দ্বিগুণের স্কোয়ার হয়ে 4 গুণ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তারপরের প্রশ্নটা দিয়েছে যে এর পরিমাণ যদি অতিরিক্ত না হয় তখন কি হবে? এ যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু এর মানটা ধ্রুবক হয়ে যায়, সেক্ষেত্রেও সার্বিক ক্রমের মানটা কিন্তু তখন 2 হয়ে যাবে। আচ্ছা, সমবায়বতা কাকে বলে তোমরা এগুলো বইতে পেয়ে যাবে। পিটি NH3 2 Cl2, যার সম্ভব জ্যামিতিক যে অঙ্কনগুলো করতে বলা হয়েছে সেগুলো লিখে দিয়েছি। দেখো, এই যে দুটো ছবি হতে পারে পিটি NH3 2 Cl2 এর, আর তাদের নাম দুটো হবে, দেখো, সিস আর ট্রান্স দিয়ে নাম হবে। এটা সিস, এটা ট্রান্স, তোমরা জানো। তার ডাইঅ্যামিনো ডাইক্লোরিডো প্ল্যাটিনাম 2, তাই তো? একটা সিস একটা ট্রান্স, একবার সিস দিয়ে এটা নাম লিখবে, ট্রান্স এটার নাম লিখবে। আচ্ছা, ক্রিস্টাল ফিল্ড স্থায়িত্ব শক্তি বলতে কী বোঝো? এগুলো তুমি বইতে পেয়ে যাচ্ছ। তার এখানে বলে দিচ্ছে যে এই যে নিকেল H2O6 আয়নের CFAC ডেল্টা 0, মানে অক্টাহেড্রালের ডেল্টার মান পি এর সাপেক্ষে নির্ণয় করো। তো এখানে দেখো ব্যাপারটা হচ্ছে, নিকেল তো যেহেতু 3D8, এবং 3Dতে যখন জল থাকছে H2O, সেক্ষেত্রে জলটা তো একটা দুর্বল লাইগ্যান্ড, তো দুর্বল লাইগ্যান্ড হওয়ার জন্য হাই স্পিন যৌগ তৈরি করবে। সেই জন্য D8টা T26E2 হয়ে যাবে। তাহলে CFECর মানটা হয়ে দাঁড়াবে 6 × 0.4 অক্টাহেড্রাল, এটা ইন্টু 2+2 × 0.6 এটা হবে, প্লাস পি, এবং পি এর মানটা তো 0। পি এর মানটা 0 হওয়ার জন্য এটা ক্যালকুলেশন করতে পাওয়া যাবে -1.2 ডেল্টা 0। ঠিক আছে? আচ্ছা, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক স্থাপনের ক্ষেত্রে অ্যানিলিন ও অ্যাসিটাইলিনের মধ্যে কে কম সক্রিয় এবং কেন? অবশ্যই অ্যানিলাইট কম সক্রিয়। তো আমরা জানি অ্যানিলাইট তৈরি করে আমরা যে কোনো গ্রুপকে সক্রিয় কম করে নেওয়ার চেষ্টা করি। কারণ দেখো, অ্যানিলিনের ক্ষেত্রে এই যে ইলেকট্রনের রেজোনেন্স যে ক্ষমতাটা রয়েছে, সেটা তোমার আমাদের যে এই রিংটাকে অ্যাক্টিভেট করে দেয় অনেকটা বেশি পরিমাণে। আর এর ক্ষেত্রে কী হয়, যে কার্বনিল গ্রুপের মধ্যে ওই ইলেকট্রনটা চলে যায় বলে কিছুটা পরিমাণে ভাগ হয়ে যায়, তাহলে কম সক্রিয় হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এর পরের যে প্রশ্নটা দিয়েছে, যে দেখো এই যে 4টে দিয়েছে, এখানে ক্ষারকীয়তা ঊর্ধ্বক্রমে সাজানো বলেছে, প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে CH3 আছে। আর আমরা জানি CH3 থাকলে তো তোমার এদের ক্ষারকীয়তার মানটাকে সাধারণত ওরা একটুখানি হলেও বাড়িয়ে দেয়, যেহেতু এরা ইলেকট্রনকে ভেতরে ঢুকতে সাহায্য করে, এবং তাহলে দান করার প্রবণতাটা বেড়ে যাবে। সবচেয়ে কম ক্ষারকীয় হবে এইটা। তারপর দেখো এটা, তারপর এটা হয়ে সবার লাস্টে এটা। আর এটা IUPAC নাম চেয়েছিল, এটা হেক্সেন নাইট্রাইল করে দাও। CH3CH হেক্সেন নাইট্রাইল করে দাওটাই বেটার হবে। এই যে RCN আর RNCর মধ্যে কোনটি ধ্রুবীয় কেন? কারণ দেখো, RCN তো এইভাবে থাকে, আর RNC ক্ষেত্রে এটা প্লাস মাইনাস তৈরি করে থাকে, আর প্লাস মাইনাস হওয়ার জন্য এটা দ্বিমেরু ভ্রামকের মানটা বেশি হয়, আর দ্বিমেরু ভ্রামকের মান যার বেশি হবে সেটা অধিক ধ্রুবীয় হবে। আচ্ছা, কী ঘটে সমীকরণ সহ ডায়োজেনিয়াম ক্লোরাইডের মধ্যে SnCl2 কার্বক্সিল দিয়ে এটা ফিনাইল হাইড্রোজেন তৈরি করবে? আর মিথাইল সায়ানাইডের মধ্যে H2O2 NaOH2 যেটা CH3CONH2 হবে, এটা অ্যামাইড তৈরি করে। আচ্ছা, এর পরের প্রশ্ন যেটা দিয়েছে, দেখো এই যে C7H7 এটা সম্ভবত বেঞ্জামাইড, এছাড়া কিছু হওয়ার রাস্তা নেই। তাতে P2O5 দিলে জলটা বেরোলে এটা যে বেঞ্জোনাইট্রাইল তৈরি করবে, সায়ানোবেঞ্জিন যেটা। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে এটা CH2NH2, তাতে HNO2 দিলে এটা বেঞ্জাইল অ্যামিন হয়ে বেঞ্জাইল অ্যালকোহল তৈরি করছে। এটা সোজা কোশ্চেন ছিল খুবই। আচ্ছা, ক বিভাগটা শেষ হয়ে গেল, এবার খ বিভাগের
প্রশ্ন দেখো 5x3 যেটা, সেখানে জ্বালানি কোষ কাকে বলে, এগুলো তো পেয়ে যাবে বইতে, অসুবিধা কিছু নেই। আমি অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি দেখো। এখানে লিথিয়াম ক্লোরাইডের মোলার পরিবাহিতা এবং লিথিয়াম পটাশিয়াম ক্লোরাইডে দেওয়া রয়েছে। তাহলে দেখো এদের মধ্যে যদি আমরা ক্যালকুলেশন করি, ল্যামডা প্লাস সিএল মাইনাস দুটো ক্যালকুলেট করে দেখো, এই যে এই দুটো তো কেটে যাচ্ছে, তাই না? এই দুটো কেটে গেলে দেখো মাইনাস করে -34.9 হোম সেন্টিমিটার ইনভার্স হোল স্কোয়ার আসছে, এটা হোম ইনভার্স। তাহলে এই ডিফারেন্সটাই আবার দেখো এদের ক্ষেত্রে তৈরি হচ্ছে, পটাশিয়াম নাইট্রেট আর লিথিয়াম নাইট্রেটের ক্ষেত্রেও। কারণ পটাশিয়াম নাইট্রেট কেটে যাবে, পটাশিয়াম প্লাস লিথিয়াম মাইনাস পড়ে থাকবে, তাহলে এই উত্তরটাই হবে 34.9 হোম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার পার মোল, তাই তো? লিথিয়াম আয়ন ব্যাটারি এগুলো বইতে ডিরেক্ট কোশ্চেন, কোনো সমস্যা কিছু জায়গা নেই, বরং আমি এই অঙ্কটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। এই যে অসীম লঘুতায় এখানে যে NH4Cl NaOH NaCl এর মানগুলো দেওয়া আছে, তাহলে 0.1 মোলার গাঢ়ত্বের ক্ষেত্রে NH4 হয়েছে, মোলার পরিবাহিতা এত হলে তাহলে এর ঘাবকের মান কত হবে। দেখো এখানে পরিষ্কার একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে তোমার এইখানে যে এই যে ল্যামডার যে মানটা, এই ল্যামডার মানটা তোমার এখানে আমরা বার করে নিলাম, 237.95 সেন্টিমিটার ইনভার্স মোলার স্কয়ার বার করে নিয়েছি। আচ্ছা, এরপর দেখো একটা জিনিস যেখানে করতে হবে, সেটা হচ্ছে যে তোমার এই যে মানটা, এটা হচ্ছে এই যে গাঢ়ত্বের ব্যাপারটা এখানে খুব একটা ফ্যাক্টর করছে না। এই ল্যামডা সি বাই ল্যামডা জিরো করে 9.52 বাই এই 237.95 করলে, ক্যালকুলেশন করলে তোমরা 0.04 যে মানটা পেয়ে যাচ্ছে এখান থেকে, আলফার মানটা, অর্থাৎ বিয়োজন ধ্রুবকের মানটা এখান থেকে ক্যালকুলেশন করে বেরিয়ে আসছে। আচ্ছা, এরপর দেখো যে দিয়েছে পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণ মুখ্য প্রমাণ দ্রবণ হিসেবে ব্যবহৃত হলো KMnO4, এটা গৌণ প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়। কারণ এটা খুব ভালো প্রশ্ন, এটা প্র্যাকটিক্যালের কোশ্চেন, যেহেতু আমরা এগুলো প্র্যাকটিক্যাল আমরা জায়গায় ইউজ করার সময় এটা ব্যবহার করে থাকি সাধারণত। এখন পটাশিয়াম ডাইক্রোমেটকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় আর বাতাসে সুস্থিত অবস্থা থাকে, এটা মানে বাতাসের যা জারিত ফারিত হয়ে যায় না। আর KMnO4 কী হয়, বাতাসে আর্দ্রতা শোষণ করে, তো সূর্যালোকে বিয়োজিত হয়ে এটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তৈরি করে দেয়, সোজা কথা, বুঝেছো তো? সেই জন্য এটাকে আমরা গৌণ হিসেবে মানে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড হিসেবে ধরি, আর ডাইক্রোমেট সাধারণত প্রাইমারি স্ট্যান্ডার্ড। এটা সামারিয়ামের একটা ইলেকট্রন বিন্যাস দিয়েছে, এটা তোমার করে দিয়েছি। দেখো জারণ সংখ্যা +2 বা 3 হতে পারে, এটা সোজা কোশ্চেন ছিল। K2PtCl6, এটাও খুব কমন কোশ্চেন, K2NaCl6 অস্তিত্ব নেই, এখানে দুটো কারণ হতে পারে। K2PlC দেখো প্ল্যাটিনামের প্লাসপোর জারণ স্তরটা সুস্থিত, নিকেলের প্লাসপোর জারণ স্তর খুব একটা সুস্থিত নয়। 2 নম্বর, নিকেলে যে NiCl6 2- এটা স্টেরিক হিন্ড্রেন্সের জন্য তৈরি হয় না, এত বড় আয়নটা তৈরি করতে পারে, কিন্তু PtCl6 2- গঠিত হতে পারে। ল্যান্থনাইট সংকোচনের কারণে সব বইতে পেয়ে যাবে, এটা নিয়ে আলোচনা করলাম না। তার থেকে বরং ভালো কোশ্চেন দিয়েছিল এটা, বরং এটা একটু ভাবনা চিন্তা করার কোশ্চেন ছিল, কোনটার বর্ণ হালকা কোনটার বর্ণ গাঢ় হবে। তাই আমি ইলেকট্রন ট্রানজিশন সম্বন্ধে এখানে বেশি আলোচনা করছি না, কারণ মাত্র 3 নম্বর, এটা 1.5 মার্কসের কোশ্চেন। এখানে তোমার এইটা 1.5 মার্কসের জন্য এক একটা করে হাফ করে আছে, সোজা কথা। এটা হালকা বেগুনি, এটা গাঢ় বেগুনি, এটা এবং এটা হালকা গোলাপি রং পাওয়া যায়। এইভাবে তোমরা এটা মোটামুটি জানার চেষ্টা করো। এর পরের প্রশ্ন দিয়েছে, পটাশিয়াম ডাইক্রোমেটে H2O2 যুক্ত করলে বিশ্বগত বর্ণের পরিবর্তন কী হবে, রাসায়নিক বিক্রিয়াটি লিখে দেখো। বিক্রিয়াটা লিখে দিয়েছি এখানে, যে এর কমলা বর্ণটা যে তোমার ক্রোমিয়াম পারক্সাইড উৎপন্ন হওয়ার ফলে তার জন্য নীল রঙের হয়ে যায়, এটাই মোটামুটি কমলা থেকে নীল এই বর্ণটা পরিবর্তন হয়। এই কোশ্চেনগুলো একটু ডিফারেন্ট কোশ্চেন দিয়েছে, অনেক বছর দেখি না। কোনো ল্যান্থানাইট কার্বাইডের সঙ্গে অক্সিজেন নিষ্ক্রিয় পরিবেশে বিক্রিয়া করে ল্যান্থানাইট কার্বাইড তৈরি করে, এবং এটাই হচ্ছে আমাদের এ। এবং ল্যান্থানাইট কার্বাইডটা এইচের সঙ্গে বিক্রিয়া করে যে অ্যাসিডিন গ্যাস তৈরি করবে, এটাকে এক্স ধরে নেওয়ার চেষ্টা করো। আর অন্য কোনো কিছু তো আলাদা করে বলেনি, কারণ গ্যাস তো বলেনি, তুমি এটাকেও এক্স লিখলে হয়তো নাম্বার দিয়ে দিতে পারে, জানি না। NiCO হোল N এ নিকেল আয়ন সংখ্যা 0 হলে, আমরা জানি সাধারণত NiCO হোল 4 এর ক্ষেত্রে এটা হয়, ঠিক আছে? তাহলে সেখানে EN পদ্ধতিতে মান বার করতে গেলে ফর্মুলা হচ্ছে গিয়ে পারমাণবিক ক্রমাঙ্ক মাইনাস এই তার জারণ সংখ্যা প্লাস 2 ইন্টু লিগ্যান্ড সংখ্যা। এখানে জারণ সংখ্যা 0, পারমাণবিক ক্রমাঙ্ক 28, তাহলে 2 - 0 2 ইন্টু 4, কারণ লিগ্যান্ড সংখ্যা 4টে দেখতে পাচ্ছি, তাহলে 2 ইন্টু 4 মানে 8, 28 + 8 36 হবে। ল্যান্থনাইটের সংকর ধাতুর নাম হচ্ছে মিক্সড মেটাল, এটা লাইটার ফ্লিন্ট তৈরি করতে ব্যবহার করা হয়। এবার লাস্ট কোশ্চেন যেটা দিয়েছে এইখানকার এই পেজের, দেখো যে MnO MnO2 Mn2O3 Mn2O7 এর মধ্যে কোনটি আম্লিকতা উদ্বোধনী সাজাও। এখানে একটা ট্রিক রয়েছে, যে জারণ সংখ্যা বাড়লে আম্লিকতা বাড়ে। তো জারণ সংখ্যা দেখো সবকটা বার করে নিয়েছি, তাহলে জারণ সংখ্যা বিধিতে আম্লিকতা বিধিত অনুযায়ী আমরা এখানে আস্তে আস্তে সাজিয়ে দিয়েছি। দেখো খেয়াল করে দেখো, এখানে তোমাদের এটা আস্তে আস্তে এটা এইদিকে হবে, সরি, জারণ সংখ্যা যেরমভাবে বৃদ্ধি পেয়েছে সেই অনুযায়ী এটা সাজানো আছে। সবচেয়ে কম আম্লিক এটা, সবচেয়ে বেশি আম্লিক হচ্ছে এইটা, ঠিক আছে? হলো, তাহলে এইভাবে সাজানো হয়েছে। আচ্ছা দেখো, এরপর আমরা চলে আসছি 7 নম্বর কোশ্চেনে, দ্বিলবণ জটিল লবণের দুটি পার্থক্য লেখো। এগুলো তো পেয়েই যাবে। তা তোমার দেখো এখানে চিলেটিং এফেক্টিভ, এগুলো সোজা কোশ্চেন, তার দুটো দ্বিলবণের উদাহরণ দিয়ে দিয়েছি, এগুলো সোজা কোশ্চেন আছে, এগুলো নিয়ে প্রবলেম হওয়া উচিত না। লিঙ্কেজ আইসোমার তোমরা এগুলো জানো, এই যে লিঙ্কেজ আইসোমার, এই যে এটা NO2 একটা ONO করে দিয়েছি, হ্যাঁ, নাম লেখার সময় N আর O দিয়ে লিখতে হবে, IUPAC নাম তোমরা পারবে, এগুলো সোজা কোশ্চেন।
FeH2O6 3+, এটাও খুব সোজা কোশ্চেন। দুটো পরাচুম্বকত্বের মান দুটো পর্যন্ত দিয়ে দিয়েছে, পরিষ্কার জিনিস বোঝা যাচ্ছে। সায়ানাইড যেহেতু স্ট্রং লাইগ্যান্ড, এটা লো স্পিন তৈরি করবে, আর H2O যেহেতু দুর্বল লাইগ্যান্ড, হাই স্পিন তৈরি করবে। হাই স্পিন তৈরি করলে এর এনটা তোমার 5 হবে, এন এর মানটা হবে 1, সেই অনুযায়ী ক্যালকুলেশন করে তোমার ওই মানগুলো ওরকমভাবে পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখো এই কোশ্চেনটা হচ্ছে, এখানে তোমার একটা সেকেন্ডারি অ্যামিন একটা প্রাইমারি অ্যামিনকে বলছে কীভাবে পার্থক্য করবে কার্বিল অ্যামিন বিক্রিয়া দ্বারা। এই সেকেন্ডারি অ্যামিন বিক্রিয়া করবে না, প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে এটা CH3CL3KOH দিয়ে করলে তোমার কার্বিল অ্যামিন বিক্রিয়াতে আইসোসায়ানাইডের যে গ্যাসটা বেরোবে সেটার ফর্মুলা হচ্ছে CH3CH2NC। আবার এখানে দিয়েছে কতগুলো ক্ষারকীয়তা অধক্রম অনুযায়ী সাজাও, যার দেখো এই যে তোমার প্লাস আই ইন্ডাকটিভ এফেক্টের জন্য, প্লাস ইন্ডাকটিভ এফেক্টের মানটাতে এদের ক্ষেত্রে বেশি, তাহলে এর ক্ষেত্রে এই লোন পেয়ার দান ক্ষমতা বেশি হয়ে যাবে। এর একটু কমে যাবে, যদি দুটো এর একটা আর একটু কমে যাবে। তাহলে সবচেয়ে বেশি ক্ষারকীয় হবে এটা, যেটা হোল 3, যেটা 3rd ডিগ্রি, যেটা 2nd ডিগ্রিটা একটু কম, 1st ডিগ্রিটা সবচেয়ে কম ক্ষারীয়। গ্যাব্রিয়েল থ্যালিমাইড সংশ্লেষণ দ্বারা অ্যারোমেটিক অ্যামিন প্রস্তুত করা যায় না, কারণ অ্যারাইল হ্যালাইডগুলো নিউক্লিয় প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। রূপান্তরকরণ দেখিয়েছি তো, প্রথমে দেখো এটা SNH-Cl দিয়ে অ্যানিলিন করে নাও, অ্যানিলিন করে তারপর দেখো তাকে তোমার ওই কার্বিল অ্যামিন বিক্রিয়া করে অ্যাসোসিয়েট করে দাও। ঠিক আছে, খুব সহজ বিক্রিয়া দিয়েছে এটা। এটাও গ্যাব্রিয়েল থ্যালিমাইড থেকে দিয়েছে, একদম KOH দিয়ে তোমার এখান থেকে হাইড্রোজেনটাকে সরিয়ে দিয়ে N মাইনাস করো, ইচ্ছে করে এখানে K+ লিখে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর দেখো CH3CH2I দাও, এটাকে দিয়ে নিউক্লিওফিলিক বিক্রিয়া করলে এটাই ঢুকে যাবে, এই বিক্রিয়াটা পেয়ে যাবে। তারপরে দেখো অ্যানিলিন থেকে ফেনল, সোজা কথা, ডায়োজেটাইজেশন করো প্রথমে NN2 ডাইলুট HCl দিয়ে 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেডে দেখো N2+Cl- হবে, তাতে জল দিয়ে হিট করো, ফেনল হয়ে যাবে। আচ্ছা, এর পরের প্রশ্ন, রাসায়নিক ক্রম, আণবিকতা পার্থক্য, এসব তোমরা বইতে পেয়ে যাবে। তার থেকে এই অঙ্কটা দেখো, খুব ভালো অঙ্ক দিয়েছিল, যে এরকম N2O5কে ভাঙলে এই জিনিসটা তৈরি হচ্ছে, তাহলে এক্ষেত্রে 5 সেকেন্ডে, এই 5টা কোনো ফ্যাক্টর নয়, NO2 এর গাঢ়ত্ব বৃদ্ধি পাচ্ছে, তাহলে বিক্রিয়া হার নির্ণয় করো। প্রথমে দেখো D/dt, এটা তাই তো এই মানটা দেওয়া রয়েছে, তাহলে এটা হচ্ছে 1/4 অফ dNO2/dt, তাহলে এখান থেকে রেটটা বেরিয়ে গেল হচ্ছে কি এইটা 1 × 10⁻² মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে N2O5 এর বিয়োজন হারটা কী হবে? N2O5 এর বিয়োজন হারটা হবে তাহলে -12 ddt অফ N2O5, তাহলে এর রেটের সাথে 2টা গুণাগুণি গুণ হয়ে যাবে, তাহলে dt অফ N2O5 হবে 2 × রেট, তাই 2 × 10⁻² মোল পার লিটার পার সেকেন্ড। এই কোশ্চেনটা একবার এইচএসে এসেছে, আরেকবার দেখো দিয়েছে, যে গাঢ়ত্ব সময় সংবন্ধীহীন লেখের বিক্রিয়াটি ক্রম উল্লেখ করা, শূন্যক্রমের বিক্রিয়া নতি থেকে হার ধ্রুবকের মান নির্ণয় করা যায়। এটাও খুব ভালো প্রশ্ন, এটাও আগে এইচএসে এসেছে এই প্রশ্নটা। দেখা হয় যে এটি প্রথম ক্রম বিক্রিয়া 99.9% সম্পূর্ণ বিক্রিয়াটি মধ্যে প্রায় 10 গুণ। দেখো 99.9 সম্পূর্ণ হতে গেলে তারপরে এই যে এখান থেকে দেখো বার করতে থাকলে আস্তে আস্তে ক্যালকুলেশন করে দেখো, এই যে 0.609 পাই কে আসছে, এটা দেখো T½ যে মানটা 0.693 পাই কে প্রায় 10 গুণের কাছাকাছি মানটা এসছে, তাই পয়েন্টটা এক ঘরে দিক ওদিক আছে, মানে এটা 10 গুণ প্রমাণিত হয়ে যায়। তোমরা এই অঙ্কটা খুব কমন অঙ্ক, বইতে করে নিতেও পারবে। এটি উৎসেচক অনুঘটন বিক্রিয়া উদাহরণ দাও, এখানে দেখিয়ে দিচ্ছি সুক্রোজকে জলের মাধ্যমে ইনভার্টেজ দিয়ে ভাগলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উৎপন্ন হয়। এরপরে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এই যে A থেকে F, এটা হবে তোমার এই বিক্রিয়াটার ক্ষেত্রে হাইড্রোজেন, প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট, সালফার পাউডার, কুনোলিন, যা ইচ্ছা অবধি দাও, কোনো অসুবিধা নেই। বিটা হবে লঘু নাইট্রিক অ্যাসিড, এটা পুরো ভেঙে গিয়ে এই যে গ্লায়োক্সাল তৈরি করবে। গ্লায়োক্সালের থেকে C তৈরি করতে গেলে এটা তার ইন্ট্রামলিকিউলার একটা তোমার ক্যানিজারও বিক্রিয়া করতে হবে, লঘু ক্ষার দ্বারা হবে। তারপরে দেখো এই যে তোমার কিটোন থেকে অ্যাসিটেট করতে গেলে একটা বায়ার ভিলিগার করতে হয়, তাই তো বায়ার ভিলিগারের মাধ্যমে তোমার এই যে CF3COOH দিলে করলেই হয়ে যাবে। আর সোডিয়াম অ্যালকোহল দিলে তোমার তোমার এই যে এস্টারটা তৈরি করবে যে ইথাইল অ্যালকোহল, তার থেকে সিউ তাপ দিলে এটা অ্যালডিহাইড তৈরি করবে। এটা ভালো কোশ্চেন ছিল। রাসায়নিক বিক্রিয়ার মধ্যে ফর্মিক অ্যাসিড, অ্যাসিডালডিহাইডের পার্থক্য, ফর্মিক অ্যাসিডের মধ্যে যেহেতু দেখো এই যে অ্যালডিহাইড পার্টটা রয়েছে, তার জন্য একটা টলেন্স রিয়েজেন্ট দিলে সিলভার দর্পণ তৈরি করবে, এটা অ্যাসিডিক অ্যাসিড করবে না, এটাই ভালো পার্থক্য। আচ্ছা, এখানে তারপর দিয়েছে সক্রিয়তা কম অনুসারী ছাড়াও নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাসিটোন সবচেয়ে বেশি, তারপর বেঞ্জালডিহাইড, তারপর অ্যাসিটালডিহাইড। হান্স ডিকার বিক্রিয়া, হেলভোলার জেলেনস্কি বিক্রিয়া তো বইতেই পেয়ে যাবে, তাও দেখো রিয়াকশান দুটো লিখে দিয়েছি, তোমরা যদি চাও তো অন্য কোনো বিক্রিয়াও দিতে পারো, হান্স ডিকার আর হেলভোলার জেলেনস্কি যে কোনো দুটো বিক্রিয়া দিলেই হবে। এবার চলে এসেছি একদম শেষ অংশটা আমাদের এই পেপারের। দেখো অ্যাসিটালডিহাইড থেকে এই কনভার্সনটা দিয়েছে, তো লঘু NaOH দিয়ে প্রথমে দেখো এখানে আমাদের যদি আমরা অ্যালডল করে নিই তাহলে এই বিক্রিয়াটা পাবো, অ্যালডল বিক্রিয়াটা, তারপর NaBH4 দিলে এই যে CH2টা CH2OH হয়ে গেলেই আমাদের কনভার্সনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। অ্যাসিটোফেনন থেকে ইথাইলবেনজিন এক স্টেপেই হয়ে যাবে, জিঙ্ক অ্যামালগাম আর ঘন HCl দিলেই ওই COটা CH2 হয়ে যায়। আর এখানেও দেখো দিয়েছে এই যে এটা CH5CH থেকে এইটা দিয়েছে, তখন তোমার HCN দিলে তোমার এটা তৈরি হবে। আমি এটা পিএইচ না দিয়ে বেঞ্জিন রিং দিয়ে করেছি, ব্যাপারটা একই তাড়াহুড়ো করে করেছি, যা যেটা পেরেছি। তারপর দেখো H2 পজিটিভ দিয়ে সায়ানাইডটা COOH হয়ে যাবে। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে পুরোটা তোমাদেরকে এই পেপারটা আমি সলভ করে দিলাম।
আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয় আমাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলে তোমরা এখানে কমেন্টস করে জানিও। কোনো জায়গাটা কোনো সমস্যা থাকলে আমি খুবই তাড়াহুড়ো করে তোমাদের জন্য করলাম, এই তোমাদের পরীক্ষার সময় যাতে দেখতে সুবিধা হয়। ভালো থেকো সবাই।